আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজকে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তৃতীয় ওডিআই ম্যাচটা অনুষ্ঠিত হবে, যেটা কিনা সিরিজ ডিসাইডার। একে একে সমতায় আছে এই সিরিজটা, এবং আমি মোটামুটি ম্যাচ শুরুর 2 ঘন্টা আগেই পৌঁছে গিয়েছি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এই হচ্ছে আমাদের বাংলাদেশ বেতারের ধারাভাষ্য কক্ষ, যেখানে বসে আপনাদের সঙ্গে কথা বলছি। আমরা আসলে বিগত কয়েক দিন ধরে স্পেশালি আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশ যখন 3-0-তে ওডিআই সিরিজটা হেরে যায়, তারপর থেকে কিন্তু খুব নেগেটিভ একটা ভাইবের ভিতর দিয়ে যাচ্ছি। মানে বেসিক্যালি আমাদের বাংলাদেশ ক্রিকেটের যত নেগেটিভিটি আছে সব কিছু আমাদের চোখের সামনে এসে পড়ছে। সব নেগেটিভ অ্যাসপেক্টসগুলো নিয়েই আমরা আসলে চোখের সামনে দেখছি, এবং সেই জিনিসগুলো থেকে পরিত্রাণের উপায় কি সেটা খুঁজে বেড়াচ্ছি। হয়তো একটা দুটো ভালো ইন্ডিভিজুয়াল পারফরমেন্স হয়তো আমাদের নজর কেড়েছে, একটা দুটো পারফরমেন্স আমাদেরকে ভবিষ্যতের জন্য আশা জাগাচ্ছে। তো সেই বিষয়গুলো নিয়েই ভাবছিলাম যে একটু আলোচনা করা যেতে পারে, কারণ এত নেগেটিভিটির মাঝখান দিয়ে যেখানে আসলে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট, কোচিং স্টাফ, তাদের পারফরমেন্স নিয়ে আলোচনা হচ্ছে, ক্যাপ্টেন্সি নিয়ে আলোচনা হচ্ছে, মেহেদী মিরাজ কি আসলেই একজন যোগ্য অধিনায়ক কিনা, তিনি কেমন পারফর্ম করছেন, সেই বিষয়গুলো নিয়ে যখন আলোচনা হচ্ছে, মিডল অর্ডারে কে বাংলাদেশের ওডিআই ক্রিকেটে হাল ধরবেন, উইকেট কিপারের জায়গাটায় আসলে লিটন দাস নাকি সোহান নাকি জাকের আলী, কে এই জায়গাটা ধরবেন, সেই বিষয়গুলো নিয়ে যখন আলোচনা তোলপাড় চলছে, মিরপুরের উইকেট নিয়ে যখন একটা সমালোচনা চলছে যে এই ধরনের উইকেটে আসলে কি মডার্ন ডে ওয়ানডে ক্রিকেট খেলা সম্ভব কিনা, এত কিছুর মাঝখান দিয়েও একটা দুটো ভালো পয়েন্ট, একটা দুটো সাফল্যের গল্প আমরা কিন্তু খুঁজে পেয়েছি। এবং রিসেন্ট সময়ে সাফল্য বলতে বাংলাদেশের ওডিআই ক্রিকেটে একটা সাফল্যের কথা আমি বলবো ডেফিনেটলি, যে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট তারা রিশাদ হোসেনকে অন্তত সুযোগ দিয়েছেন। কারণ এই সিরিজটা শুরু হওয়ার আগেও কিন্তু রিশাদ শুধুমাত্র দেখা যেত যে তাকে টি-20 ক্রিকেটে নেওয়া হতো, তাকে ওয়ানডে ক্রিকেটে নেওয়া হতো না। টেস্ট তো বাদই দিলাম। এই বিষয়টা কিন্তু আমরা আসলে নজরে রাখছিলাম যে আসলে রিশাদ হোসেনকে কি টি-20-র পরেও ওডিআই ক্রিকেটেও কি সুযোগ দেওয়া হবে কিনা নিয়মিত, তাকে কি নিয়মিত সেটআপের অংশ হিসেবে রাখা হবে কিনা। শুধুমাত্র তিনি একজন লেগ স্পিনার, একজন এক্স ফ্যাক্টর, আলাদা রকম ধরনের একটা বোলিং স্টাইল তার রয়েছে, সেই বিষয়টার জন্যই তাকে রাখা হবে তা কিন্তু নয়। ডেফিনেটলি তাকে ভালোও করতে হবে, পারফর্মও করতে হবে, তার সেই যোগ্যতা থাকা লাগবে যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে 10 ওভার বল করে তিনি দলের জন্য একটা পজিটিভ ইম্প্যাক্ট রাখবেন। এবং রিশাদ হোসেন আমার মনে হয় যতটুকু সুযোগ তাকে দেওয়া হয় সেই সুযোগের সদ্ব্যবহার তিনি করেন, এবং টপ লেভেলে গিয়েই কিন্তু রিশাদের সেরা পারফরমেন্সগুলো বের হয়ে আসে, আমরা কিন্তু সেটাই দেখেছি। আপনি 2024-এর টি-20 ওয়ার্ল্ড কাপের কথা বলতে পারেন, যেখানে রিশাদ বাংলাদেশের টপ উইকেট টেকার ছিলেন, 15টা উইকেট পেয়েছিলেন, এবং তার পুরস্কার হিসেবে দেখা গিয়েছিল যে আইপিএল এর শর্ট লিস্টে বা খেলোয়াড় শর্ট লিস্টের মধ্যেও কিন্তু তার নাম ছিল। আলটিমেটলি কেউ তাকে পিক করেনি। পিএসএল এ তিনি দল পেয়েছেন লাহোর কালান্দার্স। গত 2 বছর ধরে বিগ ব্যাশ লিগে অস্ট্রেলিয়াতে তাকে বারবার ডেকে নেওয়া হচ্ছে, সামহাও এনওসি পাচ্ছেন না, এই করে কিন্তু তার ওখানে এখনো খেলা হয়নি। তবে এবার মনে হচ্ছে হোবার্ট হ্যারিকেন্সের হয়ে রিশাদের খেলার সম্ভাবনা রয়েছে, তিনি আবারও ডাক পেয়েছেন, আবারও দল পেয়েছেন। সো আশা করব যে বাংলাদেশকে তিনি প্রতিনিধিত্ব করবেন ওয়ার্ল্ড ওয়াইড যেসব ভালো ভালো ফ্র্যাঞ্চাইজি লিগগুলো আছে সে জায়গায় ডেফিনেটলি তিনি ভালো পারফর্ম করবেন। তবে সেটা তো টি-20-র ঘটনা। এখন ওয়ানডে ক্রিকেটের কি অবস্থা, যেখানে রিশাদ হোসেনের মতো একজন বোলারকে কি আমরা এফেক্টিভলি ইউজ করতে পারি কিনা। আপনি ওয়ার্ল্ড ক্রিকেটে অন্যান্য বিভিন্ন বড় বড় দলগুলোর দিকে তাকান, ইভেন আফগানিস্তানের দিকেও তাকাতে পারেন, যারা ওয়ানডেতে এই মুহূর্তে আমাদের থেকে বেশ ভালো এগিয়ে আছে, 7 নম্বর র্যাঙ্ক দল তারা। সেই দলটার ভেতরেও কিন্তু অ্যাটলিস্ট 2জন স্পিনারকে তারা কনসিডার করে, রিস্ক স্পিনার। একজন রশিদ খান নিজে আছেন, অন্যজন হচ্ছেন বাহাতি স্পিনার নূর আহমেদ। সো এই দুজনকে কিন্তু তারা কনসিডার করেন রিস্ক স্পিন ক্যাটাগরিতে। আপনি অস্ট্রেলিয়ার দিকে তাকালে সেখানে দেখবেন অ্যাডাম জাম্পাকে রাখা হচ্ছে, আপনি ইংল্যান্ডের দিকে তাকালে সেখানে আদিল রশিদকে পাবেন, নিউজিল্যান্ডে তাকালে দেখবেন ইশ সৌধি আছেন। সো প্রত্যেকটা বড় বড় দল, আপনি যেই দলেরই নাম বলুন না কেন, কোনো না কোনো রিস্ক স্পিনার বা লেগ স্পিনার আপনি কিন্তু পেয়ে যাবেন সেই দলটাতে। তো বাংলাদেশ ফাইনালি তাদের সন্ধান পেয়ে গেছে একজনকে, যে রিশাদ হোসেন, যিনি আসলে টি-20 ক্রিকেটের জন্য তো অবশ্যই খুবই যোগ্য একজন ক্রিকেটার। তিনি সেটা পারফর্ম করে দেখিয়েও দিয়েছেন। ইতিমধ্যেই 50টা টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচও তিনি খেলে ফেলেছেন, যার মধ্যে 61টা উইকেট তার রয়েছে। সো রেকর্ড বেশ ভালো। ওডিআই ক্রিকেটে তাকে নেওয়া হবে কি হবে না সেটা নিয়ে যখন তর্ক বিতর্ক হচ্ছে, এবং রিশাদ হোসেনকে যখন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নিয়ে আসা হয়েছে, আমার কাছে মনে হয় তিনি সুযোগটা পেয়েছেন নট বিকজ তিনি একজন লেগ স্পিনার এবং তাকে আমরা খুব মাথায় চিন্তা করে রেখে তারপরে নামিয়েছি। আমার কাছে মনে হয় তাকে নেওয়া হয়েছিল কারণ উইকেটের ধরনটা এমন যে আমাদের অতিরিক্ত স্পিনার দরকার হবে, এবং সেই কারণেই হয়তো একটা লেগ স্পিনিং অপশন হিসেবে রিশাদকে রাখা হয়েছিল দলটায়। ব্যাটার রিশাদকে যে এত প্রয়োজন হবে বাংলাদেশের এই ওডিআই টিমের ভিতরেও, সেটা কিন্তু হয়তো আমরা চিন্তা করি নাই। বাট প্রথম 2টা ওডিআইয়ের কথা যদি চিন্তা করি ওয়েস্ট ইন্ডিজের সাথে, 2টা ওডিআইতেই কিন্তু রিশাদই আসলে ডিফারেন্সটা মেক করেছেন ব্যাট হাতে। বল হাতে তো করেছেনই, ব্যাট হাতেও তিনি ডিফারেন্স মেক করেছেন। প্রথম ওডিআইতে রিশাদ যদি ওই 26টা রান না করতেন 13 বলে 200 স্ট্রাইক রেটে, বাংলাদেশ কিন্তু 200 রান পেরিয়ে যায় না। এবং তখন ব্যাপারটা অন্যরকম হতে পারতো কিনা, লেস দেন 200, 170, 180 যদি বাংলাদেশ করতো, ওয়েস্ট ইন্ডিজ সেই রানটা হয়তো চেজও করে ফেলতে পারতো, বলা যায় না। বল হাতে আবার ওই ম্যাচেই রিশাদ
একটা রেকর্ড গড়ে দিয়েছেন, 6টা উইকেট পেয়েছেন এবং তিনি প্রমাণ করেছেন আসলে যে ওয়ানডে ক্রিকেটের জন্য তিনি খুবই যথার্থ একজন বোলার, খুবই খুবই এফেক্টিভ একজন বোলার। সো দ্বিতীয় ম্যাচটাতেও কিন্তু রিশাদের ব্যাটিংয়ের প্রয়োজন হয়েছে এবং রিশাদ আরও ভালো করেছেন, 14 বল থেকে 39, আরও কয়েকটা বল থাকলে হয়তো বাংলাদেশের পক্ষে ওডিআই ক্রিকেটের ফাস্টেস্ট 50 আমরা দেখে ফেলতাম তার কাছ থেকে। ভালো খেলেছেন তিনি, টার্নিং উইকেটে স্পিনারদের কিভাবে মারতে হয় মেরে দেখিয়েছেন তো তিনি। এবং তারপর যখন বোলিংয়ে আসলেন সেখানেও বাংলাদেশের টপ উইকেট টেকার রিশাদ, 3টা উইকেট তিনি তুলেছেন সেদিন। 4টা বা 5টা পাননি, এটা আনফর্চুনেট। হয়তো যদি তিনি আরও 1-2 উইকেট পেতেন বাংলাদেশ হয়তো ম্যাচটা জিততো। তবে রিশাদকে নিয়ে সবচেয়ে বড় আক্ষেপ যেটা হয়েছে, যখন ম্যাচটা সুপার ওভারে গিয়েছে তখন কিন্তু সবাই এক্সপেক্ট করছিলেন যে রিশাদ যেহেতু এত ভালো ফর্মে আছেন, যেহেতু ব্যাট হাতে বড় বড় শট খেলতেই পারছেন, সুপার ওভারে তাকে নামানো হবে কিনা। তাকে কিন্তু নামানো হয়নি। শেষ পর্যন্ত বাংলাদেশ তাদের ব্যাটারদের উপর নির্ভর করেছে, মানে প্রতিষ্ঠিত ব্যাটার যারা কিনা 7 রান 6 বল সেই ইকুয়েশনটাই মেলাতে পারেননি সুপার ওভারে। বাংলাদেশ 1 রানে ম্যাচটা হেরে যায়। সো আলটিমেটলি খানিকটা দুঃখজনক হলেও সত্য যে এমন একটা পর্যায়ে বা এমন একটা সময় বাংলাদেশ এখন এসেছে ওডিআই ক্রিকেটে যে রিশাদের ব্যাটিংয়ের উপরে এখন আমাদের নির্ভর করতে হচ্ছে বা তাকে আমাদের বেশি ট্রাস্ট করতে হচ্ছে রাদার দ্যান দ্য ব্যাটার্স। সো এটা কিন্তু একটা অ্যালার্মিং সাইন বলা যায়। তবে অ্যালার্মের ভেতর দিয়েও ভালো খবর যেটা, সেটা হচ্ছে রিশাদ আমার মনে হয় ওয়ানডে ক্রিকেটের জন্য নিজেকে তৈরি করছেন এবং লোয়ার অর্ডারে তার যে ব্যাটিং পজিশনটা আমরা যদি বলি 8 বা 9, সেরকম একটা পজিশনে যদি তার মতো একজন ক্রিকেটার থাকেন, বাংলাদেশ যদি মোটামুটি একটা প্ল্যাটফর্ম পেয়ে যায়, সেখানে কিন্তু তিনি কন্ট্রিবিউট করতে পারবেন। শুধুমাত্র আগে ব্যাট করে একটা টার্গেট সেট করে না, একটা টার্গেট যদি চেজও করতে হয় সেখানে যদি 10-12 করেও রান লাগে একদম শেষের দিকে এসে এবং উইকেট পড়তে থাকে, রিশাদ at নাম্বার 9 নামেন, তখনও কিন্তু আমরা একটুখানি ট্রাস্ট হয়তো করতে পারি যে এমন একজন ক্যালিবারের ব্যাটার আমাদের রয়েছেন যিনি ওই পরিস্থিতি থেকেও ব্যাট হাতে দলকে উদ্ধার করে দিতে পারেন। সো ইটস নট জাস্ট হিজ লেগ স্পিন বোলিং বাট ডেফিনেটলি হিজ ব্যাটিং স্কিলস অ্যাজ ওয়েল। তার ফিল্ডিংও কিন্তু খুবই ভালো। রিশাদ হোসেন আমরা দেখছিলাম যে তাকে কিন্তু পয়েন্টে বা গুরুত্বপূর্ণ কিছু পজিশনে ফিল্ডিংয়ে নামানো হয় এবং সেখানেও তিনি ভালো পারফর্ম করেছেন। সো অলরাউন্ড যদি বলি হোয়াইট বল ক্রিকেটের জন্য খুবই যোগ্য একজন ক্রিকেটার তিনি হচ্ছেন রিশাদ। এবং বাংলাদেশ দলটায় আমরা আগে বলতাম যে কিছু এক্স ফ্যাক্টর রয়েছে, যেমন সাকিব আল হাসান একজন এক্স ফ্যাক্টর ছিলেন, তামিম ইকবাল এজ এন ওপেনার একজন এক্স ফ্যাক্টর ছিলেন, সৌম্য সরকার একটা সময় এসে 2015 সময় তিনি একটা এক্স ফ্যাক্টর ছিলেন। টি-20 ক্রিকেটে সাব্বির রহমানকে আমরা এক্স ফ্যাক্টর ভাবতাম একটা সময়, যে তিনি ব্যাট হাতে যা করতে পারতেন সেটার জন্য। 2015 দিকে আমরা মুস্তাফিজকে পেয়েছি যিনি এখনো পর্যন্ত বাংলাদেশকে সার্ভিস দিয়ে যাচ্ছেন অ্যাজ এন এক্স ফ্যাক্টর। মানে তার হাতে আপনি বলটা দিলে একটা আস্থা রাখতে পারবেন যে তিনি কিছু একটা করে দেখাতে পারবেন, অসম্ভব কিছু একটা করে দেখাতে পারবেন। সো ওই জায়গা থেকে বাংলাদেশ যখন এক্স ফ্যাক্টরের অভাবে ভুগছে এই মুহূর্তে, শুধুমাত্র মুস্তাফিজ ছাড়া আর কাউকে কিন্তু আপনি সেই ক্যাটাগরিতে রাখতে পারেন না। রিশাদ হোসেন আস্তে আস্তে করে কিন্তু সেই পর্যায়ে চলে যাচ্ছেন এবং রিশাদ যদি এই মোমেন্টামটা কন্টিনিউ করে যেতে পারেন, এবং আমি আশা করবো যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড টিমের ম্যানেজমেন্ট যারা রয়েছেন, ইররেসপেক্টিভ অফ দ্য কাইন্ড অফ উইকেট, রিশাদকে যদি আপনারা সুযোগ দেন তাহলে আমার মনে হয় যে তিনি ডেফিনেটলি বাংলাদেশের পক্ষে আরও অনেক ম্যাচ সামনে জেতাবেন এবং সেই জেতানোর পেছনে বড় কোনো ভূমিকা তিনি অবশ্যই রাখবেন। তার সেই কনফিডেন্সটা আছে। শুরুতে যখন রিশাদ বল করতেন আমরা কিন্তু দেখতাম যে তিনি ফ্লাইট দেন এবং একটা ধরনের স্পিনিং করতে পারেন, লেগ স্পিন করতে পারেন। এছাড়া অন্য ডিফারেন্ট ডেলিভারিগুলো কিন্তু খুব একটা ভালো তার হাত থেকে বের হতে থাকে না, বা তিনি একটা ভ্যারিয়েশন চেষ্টা করলে দেখা যায় বলটা শর্ট পড়ে যায়, ব্যাটাররা সেখান থেকে সুফল নিয়ে নেন বা একটা বড় শট খেলে ফেলেন, খারাপ ডেলিভারি হয়তো 2-1টা দিয়ে ফেলেন তিনি ওভারে। সেটার সংখ্যা কিন্তু অনেকটা কমিয়ে ফেলেছেন রিশাদ, এবং এবারের ওয়েস্ট ইন্ডিজ সিরিজে কিন্তু আমরা সেটার একটা নমুনা পেয়ে গিয়েছি। রিশাদের ওভারঅল পিচ ম্যাপটা যদি আপনি দেখেন, সে জায়গায় তিনি মোস্ট অফ দ্য টাইম গুড লেন্থ এবং আরেকটু সামনে ফুল লেন্থের দিকে কিন্তু বল করে গেছেন, এবং ব্যাটারদের যে জায়গায় বলটা ফেললে ড্রাইভ করতে অসুবিধা হবে কিন্তু ড্রাইভ করতেই সামনে এগিয়ে আসতে হবে সেই ধরনের একটা লেন্থে তিনি বল করেছেন। অনেক ব্যাটার আছেন যারা শুরুতে তাকে ড্রাইভ করতে গিয়ে দেখেছেন টার্নে পরাস্ত হচ্ছেন, কারণ রিশাদ যেভাবে বলটা ঘুরাচ্ছিলেন, আপনি নাসুম, তানভীর ইসলাম, মেহেদী হাসান মিরাজ যাকেই বলেন না কেন, এই টার্নিং উইকেটে কিন্তু তারাও রিশাদের মতো এত বেশি বল ঘোরাতে পারেনি। সো ওই জায়গা থেকেও রিশাদের মতো একটা ন্যাচারাল টার্ন করার অ্যাবিলিটি রয়েছে, সেই অ্যাবিলিটিতে তিনি ব্যবহার করেছেন এই ওয়েস্ট ইন্ডিজ সিরিজে। এবং রিশাদ শুধুমাত্র ডানহাতি ব্যাটার নন, বামহাতি ব্যাটারদের এগেনস্টেও বেশ সফল হয়েছেন। প্রথম ম্যাচে যে 6টা উইকেট পেয়েছেন তার মধ্যে 3টা পেয়েছেন ডানহাতি ব্যাটারের, 3টা পেয়েছেন বাঁহাতি ব্যাটারের। এবং রিশাদ গত যে ম্যাচটা খেললেন দ্বিতীয় ওডিআই ম্যাচটা, সেখানেও কিন্তু একটা গুগলিতে তিনি একজন ব্যাটারকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেছেন। ব্যাটারটা চেয়েছিলেন রিভার্স করতে কিন্তু গুগলিটা করতে পারেননি, লেগ স্পিনের জন্য খেলেছিলেন, লেগ স্পিন ছিল না, সেটা গুগলি ছিল। সো আস্তে আস্তে করে কিন্তু তিনি তার ভ্যারিয়েবল যে ডেলিভারিটা বা গুগলি ভ্যারিয়েশনটা বা ফ্লিপারটা, এই ডেলিভারিগুলো দিয়েও কিন্তু উইকেট পাওয়া শুরু করেছেন, এবং সেই বলগুলোকে কখন করতে হবে সেটাও কিন্তু তিনি আস্তে আস্তে আয়ত্ত করছেন। সো এই স্কিলগুলো যতটুকু তিনি ইমপ্রুভ করে নিয়ে আসছেন, আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে ইম্প্যাক্টফুল স্পিনার যদি বলি হোয়াইট বল ক্রিকেটে, যিনি আসলে উইকেট তুলে দিতে পারবেন এবং সেই সাথে ব্যাট হাতেও যিনি একটা দুর্দান্ত কন্ট্রিবিউশন নিয়ে আসতে পারবেন, তিনি হচ্ছেন রিশাদ হোসেন। আশা করব
তার সামনের যাত্রাটাও খুব সুগম হবে। আশা করব বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট তাকে সাইডলাইন করে দেবে না কোনো এক সময়। হয়তো তার একটা খারাপ কাজ যেতে পারে, যেখানে তিনি কয়েক ম্যাচে উইকেট পাচ্ছেন না বা কয়েক ম্যাচ এক্সপেন্সিভ হয়ে গেছেন, যেটা এই বছরই শুরুতে ইউএই সিরিজের সময় হয়েছিল বা পাকিস্তান সিরিজের সময় হচ্ছিল। ওই ফেজগুলোর সময়ও যেন তাকে আমরা ব্যাক করি, এই আশাটাই আমি করতে চাই। কারণ এক্স ফ্যাক্টর ক্রিকেটারদের সংখ্যা আমাদের দেশে কম। সেই এক্স ফ্যাক্টরদেরকে আমাদের ধরে রাখতে হবে, তাদের নার্চার করতে হবে এবং তাদেরকে এনকারেজ করতে হবে। তাদের হাত ধরেই হয়তো আমরা সামনের দিকে আরও বেশি সফলতা পাবো। চলতে থাকুক রিশাদ হোসেনের ঘূর্ণি জাদু। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, কমেন্ট করে জানিয়ে দেবেন রিশাদকে আপনাদের কি মনে হচ্ছে, তিনি আসলে ভবিষ্যতে কি লম্বা রেসের ঘোড়া হবেন নাকি জুবায়ের লিখন কিংবা বিপ্লবদের মতো হারিয়ে যাবেন কোনো এক সময়। জানিয়ে দিবেন কমেন্ট করে। এবং সেই সাথে বাংলাদেশের এক্স ফ্যাক্টর হিসেবে মুস্তাফিজ, রিশাদ বাদে আর কোনো ক্রিকেটারকে আপনারা সংযোজিত করতে চান কিনা সেটাও কমেন্ট করে জানিয়ে দিন। এবং সেই সাথে সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।